সুপ্রভাত। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাংলা সিরিজের সেকেন্ড ক্লাস, সেটা হলো সমাস। তাহলে আমরা শুরু করি। সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। লেখা আছে এখানে। আমি একটি বাক্যের সাহায্যে বা বলতে পারি সমাসের উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। লেখা হয়েছে বিনা পানিতে জার। বিনা পানি, এখানে আমি একটা জিনিস একটু এক্সপ্লেন করি, সেটা হলো পানি কথাটি। হ্যাঁ, বিনা তো আমরা সবাই জানি একটি বাদ্যযন্ত্র। পানি কথার অর্থ কি? পানি কথার অর্থ হলো হাত। এটা হলো আমাদের হাতের কবজি, এটি হলো আঙুল। কবজি থেকে আঙুল পর্যন্ত যে অংশটা, তাকে আমরা বলি পানি, তাকে বাংলায় পানি বলা হয়। তাহলে বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা থাকে, তাকে কি বলা হয়? বিনা পানি। আমরা সবাই জানি বিনা পানি অর্থাৎ দেবী সরস্বতী। এক্ষেত্রে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কোনটি? সমস্ত পদ হলো বিনা পানি, এটি বিনা পানি। আরেকটা বিষয় এখানে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো পানি বানানটা। পয়াকার মূর্ধন্যয় রস্যি পানি। এই পানি শব্দের অর্থ হলো হাত। আবার বাংলায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ হয় আমরা জানি। সেক্ষেত্রে পানি, পয়াকার দন্তানা রস্যি পানি, পানি কথার অর্থ হলো জল। আমরা আবার সমাসে ফিরে আসি। বিনা পানিতে যার, এই সমান সমান বিনা পানি, এই তিনটে পদ যুক্ত হয়ে যে একটি পদ পেলাম, এই পুরো ঘটনাটা অর্থাৎ তিনটে পদকে যুক্ত করে আমি সংক্ষিপ্ত করলাম, একেই বলা হচ্ছে সমাস। এবং সংক্ষিপ্ত করার পর আমরা যে শব্দটি পেলাম, তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। বলতে পারি সমাসবদ্ধ পদের আরেকটি নাম কি? আরেকটি নাম হলো সমস্ত পদ। এই ব্যাস বাক্য, এই যে পুরো বাক্যটা বিনা পানিতে যার, আমি একটু লিখছি এখানে। বিনা পানিতে যার, এই যে অংশটি, এটি হলো ব্যাস বাক্য। এর অপর নাম হলো বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। আমাদের বিশেষ করে বিগ্রহ বাক্য, এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে। প্রশ্ন আসতেই পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি? অপর নাম হলো বিগ্রহ বাক্য। সমস্যমান পদ, পদ মানে কি আমরা কিন্তু সবাই জানি। পদ হচ্ছে শব্দের সঙ্গে বিভক্তি বা নির্দেশক যুক্ত হয়ে সেটি যখন বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, তখনই তাকে পদ বলা হয়। তাহলে এক্ষেত্রে এই প্রত্যেকটি বিনা পানিতে যার, এই তিনটে আলাদা আলাদা ভাবে পদ, এবং এই তিনটে পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে আবার দুটো অংশ, একটা হচ্ছে পূর্ব পদ বা আগের পদ। পূর্ব মানে আগে, পূর্ব মানে যেমন দিক বোঝায়, বাংলায় পূর্ব মানে কিন্তু আগেও বোঝায়, অর্থাৎ বিফোর। এবং পরপদ বা উত্তর পদ, এক্ষেত্রে উত্তর, বাংলাতে উত্তর মানে যেমন একটি দিক বোঝায়, মানে নর্দার্ন সাইড, একইভাবে উত্তর মানে আনসারও বোঝায়। আবার একই বানান, উত্তর মানে পর বোঝায়, পরে অর্থাৎ আফটার। উত্তর সুরি এরকম একটি শব্দ আছে না বাংলায়, উত্তর মানে বোঝায় আফটার। তাহলে পূর্ব পদ বা আগের পদ কোনটি? আগের পদ হলো বিনা। তাহলে আমি এখানে লিখে দিলাম বি না। আচ্ছা, পরপদ বা উত্তর পদ তাহলে কোনটা হবে? পরেরটা, পানিতে। তাহলে আমরা বুঝে গেছি সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। তিনটে পদকে আমি এক জায়গায় করে একটা শব্দ করেছি, বা বলতে পারি একটি পদে পরিণত করেছি, তাই এটি সংক্ষিপ্ত হয়ে গেল। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে সমাস। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, অর্থাৎ সমাসবদ্ধ করার পর যে পদটা আমি পেলাম, সেটা হলো সমাসবদ্ধ পদ। এক্ষেত্রে বিনা পানিতে যারকে যুক্ত করে আমি পেলাম বিনা পানি। এবং এর পরবর্তীকালে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কি? এই পুরো বাক্যটা যাকে আমি যুক্ত করলাম, সে হলো ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় কি? সমস্যমান পদ, যার মধ্যে পূর্ব পদ এবং উত্তর পদ, প্রথমটি পূর্ব পদ, পরেরটি উত্তর পদ। সমাসের শ্রেণী বিভাগ আমরা পড়ব। শ্রেণী বিভাগ, সমাস কত প্রকার? সমাস হলো 6 প্রকার।
ছ প্রকার সমাসের মধ্যে প্রথম যে প্রকারটি সেটা হলো দ্বন্দ্ব সমাস। সমাস 6 প্রকার এবং প্রথমটি হলো দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস কি সেটা একটু ডিটেলসে জেনে নিই। দ্বন্দ্ব সমাস হলো, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া, দুটো জুড়ে বা দুয়ের বেশি জুড়ে এই সমাসটি হচ্ছে। কিভাবে জুড়ছে দেখা যাক। ও দিয়ে, এবং দিয়ে, আর দিয়ে, বা দিয়ে, কিংবা দিয়ে, অথবা দিয়ে। বিশেষ করে ও এবং আর, এবং সবাই জানবে এগুলো কিন্তু অব্যয়, হ্যাঁ, সংযোজক অব্যয় এগুলোকে বলা হয়। তাহলে সংযোজক অব্যয় দিয়ে যখন দুই বা তার বেশি পদ একসঙ্গে জুড়ছে তখন তাকে বলা হবে কি? দ্বন্দ্ব সমাস। এবং পদগুলো অবশ্যই হতে হবে বিশেষ্য, দুটোই হয়, দুটোই বিশেষ্য হবে অথবা দুটোই হবে সর্বনাম। উদাহরণ, চিঠি ও পত্র। চিঠিপত্র পাশে লেখা হয়েছে কিন্তু সমার্থক। সমার্থক মানে কি? চিঠি এবং পত্র এই দুটো কিন্তু আলাদা বোঝাচ্ছে না, আমি চিঠির সঙ্গে পত্রকে বলছি, দুটো আলাদা জিনিস বোঝাচ্ছে না, তাই এটাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব সমাস। আকাশ ও পাতাল সম্পূর্ণ অপোজিট, আকাশ আর পাতাল, তো এটা বোঝাচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, অর্থাৎ দুটি বিপরীত শব্দের মধ্যে কি ধরনের শব্দ বা কি ধরনের পদ সেটা হলো বিশেষ্য পদ। দুটি বিপরীত বিশেষ্য পদের দ্বন্দ্ব বোঝাচ্ছে, অর্থাৎ জোড়া বোঝাচ্ছে, তাই একে আমরা বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব। তারপরে আসছে হাটে ও বাজারে, হয়কার টয়কার। হাটে ও বাজারে, হাটে ও বাজারে এইটা কিন্তু আমরা সমার্থক দ্বন্দ্বও বলতে পারি, কারণ হাট বাজার দুটো আলাদা শব্দ নয়, একই শব্দ বা একই পদ, তাই আমরা একে সমার্থক দ্বন্দ্ব ও বলতে পারি। কিন্তু আমি এখানে কি লিখেছি? অলোপ দ্বন্দ্ব। অলোপ দ্বন্দ্বটা কি? অ যুক্ত লোপ, অর্থাৎ যে লোপ পায় না বা যেখানে লোপ পাচ্ছে না সেটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব। কি লোপ পাচ্ছে না? দেখুন, হাটে, হাটে এই পদটাকে ভাঙলে আমরা কিরকম পাই? হাট যুক্ত এ, হাট হলো শব্দ, এ হলো তার বিভক্তি। বাজারে, বাজারেকে ভাঙলে আমি পাচ্ছি বয়াকার বর্গীয় জয়াকার র, বাজার যুক্ত এ শব্দ এবং তার সঙ্গে এ বিভক্তি। এবং আমরা যখন সমস্ত পদে যাব তখন আমরা দেখব এই হাটের সঙ্গে একারটা কিন্তু লোপ পায়নি এবং বাজারের একারটাও অর্থাৎ বিভক্তিটাও কিন্তু লোপ পায়নি। তাই হাটে বাজারে যেমন সমার্থক দ্বন্দ্ব, আবার একইভাবে সে আলোক দ্বন্দ্বও বটে। তাহলে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, কি কি দিয়ে যুক্ত হয়? সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে, এবং কি হবে? সেটি সমার্থক হতে পারে, বিপরীতার্থক হতে পারে, এবং এই দুটোর মধ্যে আবার অলোপও হতে পারে। আরো কিন্তু দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ আছে। কি আছে? আমি, তুমি ও সে, আমরা। আমি, তুমি ও সে, তিনটে পদ একসঙ্গে জুড়ে তৈরি হলো আমরা, তাই একে বলা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব, অর্থাৎ তারা তিনজনে শেষে গিয়ে এক হয়ে গেল, তাই আমি, তুমি ও সে, আমরা। তারপরে আসছে 10 বা 20, এই যে এটাও কিন্তু একটি অব্যয়, এটি কাইন্ড অফ বিয়োজক অব্যয় অথবা বা বৈকল্পিক অব্যয়ও আমরা বলতে পারি। 10 বা 20, 10 20, তাই এটাকে বলা হচ্ছে বিকল্প দ্বন্দ্ব। পরেরটা আসা ও যাওয়া। আসা ও যাওয়া, আসা যাওয়া দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব, দুটোই ক্রিয়াপদ। এই যে আসা, কাম, যাওয়া, গো, দুটো একসঙ্গে জুড়ে হয়েছে আসা যাওয়া, তাই এটি ক্রিয়াপদের দ্বন্দ্ব। যদি আমি এটাকে আসা ও যাওয়া এটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলি তাহলে কি ভুল হবে? ভুল হবে না। তাহলে এটি বিপরীতার্থক দ্বন্দ্ব যেমন হতে পারে, আবার এটি দুটি ক্রিয়াপদের দ্বন্দ্বও হতে পারে, আসা যাওয়া। পরেরটা কি আসছে? তুমি ও আমি, তুমি আমি। তুমি হলো সর্বনাম, আমিও হলো সর্বনাম। সর্বনাম কি? সর্বনাম হলো প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলা হয়। যেমন রামের পরিবর্তে হি বসলো, তাই তো, সাবিনার পরিবর্তে সি বসলো, তাহলে এইগুলো হলো প্রোনাউন। বাংলার ক্ষেত্রে প্রোনাউনকে আমরা সর্বনাম বলি। সর্বনামে কি আসে? আমি, তুমি, সে, তারা, ও, এগুলো সবই সর্বনাম। তাহলে যখন তুমি ও আমি বলছি হয়ে যাচ্ছে তুমি আমি, এটি অবশ্যই দুটো সর্বনাম পদের দ্বন্দ্ব, তাই সর্বনাম।
নেক্সট হচ্ছে স্বর্গ, মর্ত ও পাতাল। এখানে কি হচ্ছে, স্বর্গ, মর্ত, পাতাল, একইভাবে আমি, তুমি, সে, তিনটি পদ ছিল, তারপরে হয়ে গেছে আমরা, কিন্তু একই নয়। কেন নয় দেখুন, স্বর্গ, মর্ত ও পাতাল এটা জুড়ে তৈরি হয়ে গেল স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হলো এখানে শেষে গিয়ে এক হয়ে গেছে, একটি শব্দ হয়েছে বা একটি পদ হয়েছে, এক্ষেত্রে কিন্তু সেটি হলো না। তিনটে পদই, স্বর্গ, মর্ত, পাতাল, তিনটেই কিন্তু এখানে উপস্থিত আছে, তাই একে আমরা বলবো কি, বহুপদীয় দ্বন্দ্ব। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল। এক্ষেত্রে ব্যাস বাক্যে তিনটি পদ, এক্ষেত্রেও ব্যাস বাক্যে তিনটি পদ, কিন্তু এখানে এরা শেষে গিয়ে এক হয়ে গেল, আর এখানে এরা শেষে এই তিনটি পদই উপস্থিত থাকলো, তাই এটি বহুপদীয় দ্বন্দ্ব। তারপরেরটা হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যদি এইগুলোকে আমি একসাথে রেখে দিই তাহলে সেটা হয়ে গেল বহুপদীয় দ্বন্দ্ব। যদি আমি এটাকে এরম ভাবে লিখি, পঞ্চভূত, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটি একশেষ দ্বন্দ্ব হয়ে যাবে। আর এগুলো সব থাকলে সেটা হবে কি দ্বন্দ্ব, বহুপদীয় দ্বন্দ্ব। বহুপদীয় দ্বন্দ্ব আরো হতে পারে, যেমন বিষ্ণুর চারটে হাতে কি কি থাকে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। যদি আমি শঙ্খ, চক্র, গদা, পদ্ম বলি তাহলে কি বলবো, শঙ্খ, চক্র, গদা ও পদ্ম সমান সমান শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এটাও হয়ে যাবে বহুপদীয় দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস আমাদের শেষ হয়ে গেল। এবার হলো আমাদের সমাসের 2 নম্বর শ্রেণী বিভাগ, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে সবসময় একটি পদ বিশেষ্য হবে, একটি পদ বিশেষণ হবে। মানে বিশেষ্য এবং বিশেষণের কিভাবে তারা যুক্ত হবে দেখাচ্ছি। বিশেষ্য এবং বিশেষ্য হতে পারে, যিনি দেব তিনি ঋষি, হয়ে গেল দেবর্ষি। তাহলে দেব এটাও কিন্তু নাউন বা বিশেষ্য, ঋষি এটাও কিন্তু নাউন বা বিশেষ্য, জুড়ে হয়ে গেল দেবর্ষি। বিশেষণ এবং বিশেষণ পদের হতে পারে কর্মধারয় সমাস। বিশেষণ মানে কি, যেটা বিশেষ্যকে বিশেষিত করে। অর্থাৎ আমি যদি একটা যে কোনো কিছু বলি, যে আম, আম একটি ফল, তাহলে এটি একটি ফলের নাম অর্থাৎ বিশেষ্য। যদি বলি পাকা আম, তাহলে আমটি কেমন, পাকা, অর্থাৎ পাকা এই শব্দটি হলো বিশেষণ, ও বিশেষ্যকে এক্সপ্লেন করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিশেষণ। এক্ষেত্রে কি হচ্ছে, কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে, আমি আমের কথা বলেছি, এক্ষেত্রেও কাঁচা মিঠে মানে আমরা আমি বুঝি, তাহলে এক্ষেত্রে কাঁচা বিশেষণ পদ এবং মিঠে এটিও বিশেষণ পদ, তাহলে হয়ে গেল কাঁচা মিঠে। তাহলে কাঁচা অথচ মিঠে হয়ে গেল কাঁচা মিঠে, এবং উভয়ই বিশেষণ পদ, তাই দুটি বিশেষণ পদ একসঙ্গে জুড়ে কাঁচা মিঠে হয়ে গেল কর্মধারয় সমাস। বিশেষণ বিশেষ্য দুটো জুড়ে কাঁচা যে কলা, কলাটি কেমন, কাঁচা, তাহলে কাঁচা যে কলা হয়ে গেল কাঁচকলা, এটি হলো কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসে আমরা কি কি দেখলাম, দুটি বিশেষ্য পদও জুড়তে পারে, দুটি বিশেষণ পদও জুড়তে পারে, এবং একটি বিশেষণ একটি বিশেষ্য পদ জুড়তে পারে। এক্ষেত্রে আরেকটি বিষয় খুব ভালোভাবে দেখতে হবে কি, যে বিশেষ্য বিশেষ্য এক্ষেত্রে উভয়ই বিশেষ্য আছে বলে কারুর আগে বা পরে বসার ব্যাপার নেই। এক্ষেত্রে বিশেষণ বিশেষণ উভয়ই সমান আছে, এখানেও আগে পরের ব্যাপার নেই, কিন্তু এক্ষেত্রে আগে বিশেষণ হয়েছে তারপরে বিশেষ্য হয়েছে, বিষয়টা মনে রাখতে হবে। সব সময় কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষণ হলে, উত্তরপদ বিশেষ্য হলে তবে সেটা কর্মধারয় হবে। প্রশ্ন আসতে পারে যে কর্মধারয় সমাসে পূর্বপদ পরপদের কোন স্থানীয় হয়, তাহলে পূর্বপদ মানে সেটা বিশেষণ হবে। যদি একটি বিশেষ্য এবং একটি বিশেষণ পদের কর্মধারয় সমাস হয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষণ পদ আগে বসবে। চলে যাই কিছু আরো কিছু পরিভাষাতে, মানে কর্মধারয় সমাস পড়তে গেলে অর্থাৎ এর শ্রেণী পড়তে গেলে কিছু পরিভাষা জানতে হবে, ভীষণ ইন্টারেস্টিং। একটা আমি বাক্য লিখেছি, তুলোর মতো নরম, তুলোর মতো নরম মন,
এই যে পুরো বাক্যটি আমি কাউকে কারুর একটার সঙ্গে একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করেছি, তাহলে এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে উপমা, তুলনা করা, কম্প্যারিজন। এবার এই তুলোর মতো নরম মন, এই চারটে পদের আলাদা আলাদা নাম আছে। কি নাম জেনে নি? উপমেয়বাচক পদ বা উপমিত পদ কি, সেটা মন। অর্থাৎ আমি কাকে তুলনা করছি, যাকে তুলনা করছি সে হবে উপমেয় বা উপমিত। উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করছি, আমি কার সঙ্গে তুলনা করছি? মনকে। মনকে বলছি তুলোর মতন, তুলোর সঙ্গে তুলনা করছি, অর্থাৎ তুলো হবে এক্ষেত্রে উপমান। তারপরে আসছে তুলনাবাচক পদ, কোন পদটি দিয়ে আমি তুলনা করছি, এক্ষেত্রে মত হয়ে যাবে উপমান। তুলনাবাচক পদ মত হতে পারে, ন্যায় হতে পারে, সদৃশ হতে পারে, লাইক দিস, লাইক অর্থাৎ মত, সদৃশ বা ন্যায়, এটি সবসময় হবে তুলনাবাচক পদ। তারপরে আসছে সাধারণ ধর্মবাচক পদ। সাধারণ ধর্ম মানে কি? আমি যার সাথে তুলনা করছি, যাকে তুলনা করছি, তার কোনো একটা বৈশিষ্ট্যের সঙ্গে নিশ্চয় মিল আছে, তাই আমি সেই বৈশিষ্ট্যের সঙ্গে, অর্থাৎ তুলোর যে সাধারণ বৈশিষ্ট্য সেটা হলো খুব নরম হয়, সফট হয়, তাই কেউ যদি সফট মাইন্ডেড হয় তাকে আমরা বলি তুলোর মতন মন। তাহলে আমি তুলোর মতন মন বলতে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি তার মনটা নরম, অর্থাৎ সফট। তাহলে নরম হলো সাধারণ ধর্মবাচক পদ, এবং এটি কার সাধারণ ধর্ম? তুলোর সাধারণ ধর্ম। তাহলে উপমা হলো পুরো বাক্যটি উপমা, যাকে তুলনা করছি সে হবে উপমেয় বা উপমিত, যার সঙ্গে তুলনা করছি সে হবে উপমান, এবং যেই পদটি দিয়ে তুলনা করা হচ্ছে সেটা হবে তুলনাবাচক পদ, এবং তার যে ধর্মটার সঙ্গে আমি তুলনা করছি সেটি হবে সাধারণ ধর্মবাচক পদ। বলেছিলাম শ্রেণী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শ্রেণী বিভাগের জন্যই আমরা এর আগের পদগুলো পড়েছি, মানে উপভাষা বা পরিভাষাগুলো পড়েছি। তাহলে উপমান কর্মধারয় কি? উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয়, দেখি আমরা উপমান মানে কি আবার বলে নিই। উপমান মানে যার সঙ্গে তুলনা করছি, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই পদটি হলো উপমান। তাহলে এখানে বলা হচ্ছে তুষারের ন্যায় শীতল, তাহলে তুষারের এটি হলো উপমান বাচক পদ। ন্যায়, ন্যায়টি হলো কি? ন্যায়টি হলো কোন শব্দ দিয়ে আমি তুলনা করছি সেটি, অর্থাৎ কি? তুলনাবাচক পদ। এখানে ছিল মত আর ওখানে হয়েছে কি? ন্যায়। তাহলে তুষারের ন্যায় শীতল, শীতলটা কি? শীতল হলো, শীতলটা কি? শীতল হলো সাধারণ ধর্মবাচক পদ। তাহলে আমরা একটু লিখে নিই যে উপমান কর্মধারয় তে পদগুলো ঠিক কিভাবে সজ্জিত হয়। সবার প্রথমে থাকবে উপমান বাচক পদ, তারপরে থাকবে উপমান বাচক অর্থাৎ তুলনাবাচক যে শব্দটি আমি ব্যবহার করব বা পদটি সেটি, এবং শেষে থাকবে সাধারণ ধর্ম। যদি এইভাবে বিষয়টি সজ্জিত হয় তাহলে আমাকে বুঝতে হবে এটি অবশ্যই উপমান কর্মধারয়, এবং এখানে কিন্তু কোনো উপমিত বাচক পদ নেই। তারপরে মিশির ন্যায় কালো, মিশ কালো, মিশি মানে হচ্ছে কালি, ডাস্ট যে কালিটি হয় ড্রাই কালি সাধারণত সেটাকে মিশ বলা হয়, মিশি বলা হয়, ডাস্ট টাইপের হয়। তাহলে মিশির ন্যায় কালো মানে মিশ কালো। মিশ কালো এই উপমাটা আমরা সাধারণত ব্যবহার করি রাতের জন্য। তাহলে মিশি কার মতো কালো? মিশির মতো কালো। তাহলে মিশি হলো উপমান বাচক পদ। মিশির কোন ধর্মের সঙ্গে মিলে যাচ্ছে? কালো ধর্মের সঙ্গে, তাই এটি সাধারণ ধর্ম হয়ে গেল মিশকালো। শশকের মতো ব্যস্ত, শশব ব্যস্ত, শশব ব্যস্ত শব্দটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। অনেকে জানেন না শস্য মানে কি। শশক মানে হলো র্যাবিট, অর্থাৎ খরগোশ, সবসময় সে ব্যস্ত থাকে।
বিজি। তাই শশব ব্যস্ত অর্থাৎ শশকের মতো ব্যস্ত। যার সঙ্গে তুলনা করছি সে হলো উপমান অর্থাৎ শশক। তার কোন রূপটার সঙ্গে বা তার কোন ধর্মের সঙ্গে তুলনা করছি সেটা হলো ব্যস্ত, বিজি। তারপরে ফুটির ন্যায় ফাটা, ফুটি ফাটা। ফুটি হলো এক ধরনের ফল, শশা জাতীয় ফল, কিন্তু দেখতে শশার মতন নয়, বাইরেটা কিছুটা কুমড়োর মতন হয়। আর ওরা যখন পেকে যায় তখন একটু ইয়েলোইশ কালার হয়, আর অতিরিক্ত পেকে গেলে, পুরোপুরি পেকে গেলে ফেটে যায়, অটোমেটিক্যালি একা একা ফেটে যায়। তো এই ফুটির ন্যায় ফাটা মানে ফুটির মতন যে ফেটে যায়। তাহলে আমি কার সঙ্গে তুলনা করছি? ফুটি ফলটার সঙ্গে তুলনা করছি, এবং তার কোন ধর্মের সঙ্গে তুলনা করছি? সে যেভাবে ফেটে যায় সেভাবে ফেটে যাওয়া। ফুটির ন্যায় ফাটা হয়ে গেল ফুটি ফাটা। তাহলে আমরা উপমান কর্মধারায় কি দেখলাম? দেখলাম যে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের একটি কি হবে? সমাস হবে। তো এক্ষেত্রে প্রথমে থাকবে উপমানবাচক পদ এবং শেষে অর্থাৎ পরপদটি হবে সাধারণ ধর্মবাচক পদ। যেমন তুষারের ন্যায় শীতল, মিশির ন্যায় কালো মিশকালো, শশকের মতো ব্যস্ত, শশব ব্যস্ত, ফুটির ন্যায় ফাটা, ফুটি ফাটা। উপমিত কর্মধারয় উপমেয় পদের সঙ্গে, উপমেয় মানে কি? আমি যাকে তুলনা করছি সে উপমেয়। তাহলে এখানে আমি কাকে তুলনা করছি? পুরুষ সিংহের ন্যায়। কে? পুরুষ। সে কার মতো? সে সিংহের মতন। সেক্ষেত্রে আমাদের পূর্বপদ কি হলো? আমাদের পূর্বপদ হলো পুরুষ, অর্থাৎ কে? যাকে তুলনা করলাম সে উপমিত বা উপমেয় পদ, এবং সে কার মতন? সে সিংহের মতন, অর্থাৎ উত্তর পদ। উত্তর পদটা কি হলো? যার সঙ্গে তুলনা করছি, অর্থাৎ উপমান। উপমান। এখানে পূর্বপদ হলো উপমিত অর্থাৎ পুরুষ, অর্থাৎ যাকে আমি তুলনা করছি। আর যার সঙ্গে, পুরুষকে আমি কার সঙ্গে তুলনা করছি? সিংহের সঙ্গে। তাহলে সিংহটা হলো উত্তর পদ এবং অবশ্যই এটি উপমান বাচক পদ। আচ্ছা, এখানে কি অনুপস্থিত? এখানে কিন্তু সাধারণ ধর্মবাচক পদ একেবারে অনুপস্থিত। মানে আমি পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করছি, কিন্তু সিংহের ঠিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে আমি পুরুষের তুলনা করছি সেটা কিন্তু এখানে উল্লেখিত নেই। সুতরাং সাধারণ ধর্মবাচক পদ এখানে থাকবে অনুপস্থিত। তাহলে পুরুষ সিংহের ন্যায় হয়ে গেল পুরুষ সিংহ। অধর পল্লবের ন্যায়। অধর, অধর মানে কি? অধর মানে লিপস, ঠোঁট, পল্লবের মতন। তাহলে অধর পল্লব। তাহলে আমি অধরকে পল্লবের সঙ্গে তুলনা করলাম, ঠিক আছে, কিন্তু পল্লবের কোন বৈশিষ্ট্য সেটা আমি লিখিনি। সুতরাং এখানে সাধারণ ধর্মবাচক পদ থাকবে না। একটা থাকবে উপমিত পদ যেটি হবে পূর্বপদ, একটি হবে উপমান বাচক পদ যেটি হবে উত্তর পদ, সেটি হবে উপমিত কর্মধারায়। এটা একটা জিনিস মনে রাখলে যথেষ্ট, যে সাধারণ ধর্মবাচক পদ এখানে একেবারেই অনুপস্থিত। তাহলে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, অধর পল্লবের ন্যায় অধর পল্লব। তারপরেরটা রূপক কর্মধারা। এটা ভীষণ ইন্টারেস্টিং। কেমন? যে উপমেয় পদ এবং উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এই বিষয়টা ইম্পর্টেন্ট, অভেদ কল্পনা করা হয়। এটা দিয়েই প্রশ্ন আসে যে কোন সমাসে উপমান এবং উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এর আগে একটু দেখি আমরা পুরুষ সিংহের ন্যায়। এখানে পুরুষকে বলা হচ্ছে সিংহের মতন, কিন্তু দুজনকে একসঙ্গে অভিন্ন হিসেবে ধরাই হচ্ছে না। শশব ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, অর্থাৎ শশক আর তার ব্যস্ততা, এই দুটোকে কখনোই আলাদা মানে ধর্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু দুজনকে একসাথে করে দেওয়া হচ্ছে না, যেটা এখানে হবে। কি হবে? মন রূপ মাঝি হয়ে গেল মন মাঝি। আঁখি রূপ পাখি, এটা হলো আঁখি পাখি, অর্থাৎ মন মাঝি আর আঁখি পাখি। আর এখানে একটা জিনিস দিয়ে মনে রাখলে বিষয়টা নির্ণয় করতে সুবিধা হবে যে কোনটা রূপক কর্মধারায়। এখানে কিন্তু রূপ, এখানে রূপ আছে, এখানেও রূপ আছে। মন রূপ মাঝি, মন মাঝি, আঁখি রূপ পাখি, আঁখি পাখি। মন মাঝি তো আসলে হয় না, ওই জন্য অভেদ কল্পনা করা হয়েছে যে আমার মন মাঝির মতন। সেই কারণে মাঝি যেমন সে নির্বিঘ্নে দাঁড় বাইছে, খুব আনন্দের সঙ্গে সে নৌকো চালাচ্ছে, তা আমার মনও আজকে মাঝির মতোই হয়ে গেছে, তাই মন মাঝি বলা হচ্ছে। দুজনের অভেদ এখানে কল্পনা করা হয়েছে। তাহলে রূপক কর্মধারয় সমাসে আমরা দেখলাম
যে এখানে উপমেয় পদ থাকবে, উপমানবাচক পদ থাকবে, কিন্তু আরেকটা জিনিস, এখানেও সাধারণ ধর্মবাচক পদ কিন্তু একেবারেই অনুপস্থিত, এবং রূপ এই শব্দটি দিয়ে আমরা মনে রাখবো এটি হবে রূপক কর্মধারয়। চলে আসি পরেরটাতে, মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদ, মাঝের পদটি টোটালি লোপ পাবে এখানে, এবং মাঝের পদটি কি, পল মিশ্রিত অন্ন। পল মানে মাংস, পল মানে হচ্ছে মাংস, মাংস মিশ্রিত যে অন্ন, পল মিশ্রিত অন্ন পলান্ন, যেটাকে অপভ্রংশের মাধ্যমে বর্তমানে পোলাও বলা হয়। তারপরে আসছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই চিহ্নিত মিশ্রিত জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, এরা টোটালি লোপ পাচ্ছে। তাই জন্য বলা হচ্ছে যে ব্যাখ্যামূলক মধ্যপদ, মধ্যপদটি কিন্তু এখানে তুলনাবাচক নয়, এখানে হচ্ছে এটি ব্যাখ্যামূলক, ব্যাখ্যা করছে, অর্থাৎ পল মিশ্রিত, মেশানো হয়েছে। সিংহ চিহ্নিত, আসনের মধ্যে সিংহ চিহ্নিত করা রয়েছে। জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, তাহলে মিশ্রিত, চিহ্নিত, সূচক, এগুলি লোপ পাচ্ছে, এবং এগুলি মধ্যপদ। এবং কি ধরনের মধ্যপদ, ব্যাখ্যামূলক মধ্যপদ, তাই এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারার উদাহরণ আমরা কি কি পড়লাম, পল মিশ্রিত অন্ন, পলান্ন বা পোলাও, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি। তৎপুরুষ সমাস, এটি হলো সমাসের 3 নম্বর শ্রেণী বিভাগ। তৎপুরুষ সমাসে পূর্ব পদের বিভক্তি বা অনুসর্গ যাই থাকুক না কেন সেটা লোপ পেয়ে যাবে। পূর্ব পদের বিভক্তি অনুসর্গ অবশ্যই লোপ পাবে, এবং পরপদের অর্থ এখানে প্রধান রূপে প্রতীয়মান হবে। এর আগেরটা কর্মধারয় সমাস, সেক্ষেত্রেও কিন্তু পরপদের অর্থই প্রধান হবে। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রধান হবে। আর দ্বন্দ্ব সমাস প্রথমে যেটা পড়েছিলাম, সেখানে উভয় পদের অর্থই প্রধান, অর্থাৎ দুটো পদের অর্থই প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাস, তাহলে উদাহরণ কি আছে, বধূকে বরণ। আরেকটা বিষয় বলে দিই, তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদের কিন্তু কারক সম্পর্কে পুরো স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের আগের 3টে ক্লাসে কারক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা ওই ক্লাস 3টে দেখে নেবেন, তাহলে তৎপুরুষ সমাস বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তৎপুরুষ সমাসের উদাহরণে প্রথমে দেওয়া হচ্ছে বধূকে বরণ। কাকে বরণ, আমরা জানি কারকের ক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হলো কর্মকারক। কাকে দিয়ে প্রশ্ন করলে আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। তাহলে বধূকে বরণ, যেহেতু বধূকে বরণ দেওয়া আছে, হয়ে গেল বধূ বরণ, তাই এটি হলো কর্মকারক, অর্থাৎ কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। আর এখানে কি বলা হয়েছে, পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ যাই থাকুক না কেন সে লোপ পেয়ে যাবে। তাহলে বধূকে, এখানে কি ছিল, বধূ প্লাস কে, কে হলো এর বিভক্তি, এটি সম্পূর্ণ লোপ পেয়ে শুধু বধূ হয়ে গেল, বধূ বরণ। তারপরে রথ কে দেখা, এক্ষেত্রেও এই কেটা লোপ পেয়ে হয়ে গেল রথ দেখা, এবং এটিও একটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। চিরকাল ব্যাপিয়া স্থায়ী, ব্যাপ্তি তৎপুরুষ, এখানে ব্যাপিয়া কি, এখানে ব্যাপিয়া হলো অনুসর্গ। অনুসর্গ মানে কি, অনু মানে পরে, স্বর্গ মানে অবস্থান, অর্থাৎ পদের পরে যে বসে তাকে বলা হয় অনুসর্গ। এ স্বাধীনভাবে বসে এবং এর আলাদা অর্থ থাকে। তাহলে চিরকাল ব্যাপিয়া স্থায়ী, এখানে চিরকাল হলো পূর্বপদ, স্থায়ী হলো উত্তরপদ, আর ব্যাপিয়া, ব্যাপিয়া হলো চিরকালের অনুসর্গ। আর এটি যখন সমাসবদ্ধ পদ রূপে উপস্থাপিত হলো তখন হয়ে গেল চিরস্থায়ী, এবং ব্যাপিয়াটা টোটালি বিলুপ্ত হয়ে গেল। ঢেকি দ্বারা ছাটা, দ্বারা, দিয়া, কর্তৃক, এই সমস্ত অনুসর্গ থাকলে সেটি কারকের শ্রেণীবিভাগের করণ কারক হয়। তাহলে এক্ষেত্রেও এটি হবে করণ তৎপুরুষ সমাস। ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা, এখানে দ্বারা একটি অনুসর্গ এবং একটি করণের অনুসর্গ, এবং এটি লোপ পেল, তাই হয়ে গেল তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের আমরা বিশেষ বৈশিষ্ট্য কি দেখলাম, পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, পরপদের অর্থ প্রধান হিসেবে প্রতীয়মান হয়, আর কি হয় যে তৎপুরুষ সমাস পড়তে গেলে সমাসটাকে কারকটাকে ভালো করে জানতে অবশ্যই হবে। তারপরে তীর্থের উদ্দেশ্যে যাত্রা, কারকে আমরা পড়েছি নিমিত্ত উদ্দেশ্য জন্য, এগুলো থাকলে কি কারক হয়, নিমিত্ত কারক হয়। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি ক্রাইটেরিয়া পূরণ করছে যে এ হলো একটি তৎপুরুষ সমাস, এবং যেই
অনুসর্গটা লোপ পাচ্ছে, সেই অনুসর্গ কিসের অনুসর্গ? এটি হলো নিমিত্ত কারকের, তাই নিমিত্ত তৎপুরুষ সমাস। তীর্থের উদ্দেশ্যে যাত্রা সমান সমান তীর্থযাত্রা। স্কুল থেকে পালানো, থেকে অনুসর্গ যুক্ত হয় অপাদান কারকে, সুতরাং এটি হলো অপাদান তৎপুরুষ। স্কুল থেকে পালানো, স্কুল পালানো। তারপরে আসছে পথের রাজা। পথের রাজা, পথের সঙ্গে রাজার সম্বন্ধ স্থাপিত হচ্ছে, তাহলে এটি হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস। পথের রাজা, রাজপথ। গাছে পাকা, গাছ পাকা, এটি অধিকরণ তৎপুরুষ। অধিকরণ অর্থাৎ স্থান, কাল, পাত্র বোঝায়। এক্ষেত্রে বোঝাচ্ছে কি স্থান, সরি, এক্ষেত্রে পাত্র বোঝাচ্ছে গাছে পাকা। গৃহে থাকে যে, গৃহস্থ, এটি হলো উপপদ তৎপুরুষ। উপপদ কি এটা আমি একটু এক্সপ্লেন করে দিই। উপপদ অর্থাৎ পদের সমীপে যেটি বসে সেটা হচ্ছে উপপদ। কোন পদ? কৃদন্ত পদ। কৃদন্ত পদ, কৃদন্ত পদের আগে যেটি বসবে সেটি হবে উপপদ। তাহলে গৃহস্থ, এটা হলো স্থ, অর্থাৎ এটি স্থা। স্থা হচ্ছে একটি কৃত প্রত্যয়, তাহলে এই স্থা আগে বসেছে গৃহ, গৃহে থাকে যে, গৃহস্থ, তাই এটি হলো উপপদ তৎপুরুষ। আর এই গৃহ হলো উপপদ, তার সঙ্গে স্থা যুক্ত হয়ে গৃহস্থ হয়েছে, তাই এটি উপপদ তৎপুরুষ। নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ, এটা তৎপুরুষ সমাস এবং যেহেতু নয় রয়েছে তাই এটি না তৎপুরুষ। এটা বিশেষ করে মনে রাখতে হবে নয়, এরপরে আমাদের আসবে না, সেটি আবার অন্য শ্রেণী বিভাগে। নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ, তাই এটি না তৎপুরুষ। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, এর আগে আমরা আরেকটি ব্যাপ্তি তৎপুরুষ পড়েছিলাম, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরস্থায়ী, এটা ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, এটিও একটি ব্যাপ্তি তৎপুরুষের উদাহরণ। তাহলে আমরা তৎপুরুষ সমাসের বাকি যে উদাহরণগুলো পড়লাম তার মধ্যে নিমিত্ত তৎপুরুষ আসলো, তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, পথের রাজা, রাজপথ, গৃহে থাকে যে, গৃহস্থ, নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ, এবং ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। সমাসের আমরা 4 নম্বর শ্রেণী বিভাগ পড়ছি এখন। শুরুতে পড়েছিলাম 6 প্রকার, আজকে আমরা 4টেই পড়বো, এটি আমাদের শেষ। বহুব্রীহি সমাস। বহুব্রীহি, এই এ নিজেই একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, তাহলে একে ভাঙলে কি হয়? বহু হয়েছে ব্রীহি যার, ব্রীহি কথার অর্থ হলো শস্য বা ধান্য, অর্থাৎ ধান, প্যাডি। তাহলে যার প্রচুর শস্য হয়েছে বা প্রচুর ধান হয়েছে তাকে আমরা বলবো বহুব্রীহি। আবার অনেক সময় বহুব্রীহি এটি জমিদার, জমিদারের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বহুব্রীহি নিজেই একটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। বহু হয়েছে ব্রীহি যার, বহুব্রীহি, যাকে ভূস্বামী বা জমিদার বলা হয়। এর বিশেষ বৈশিষ্ট্য কি? আমি একটু পিছনে ফিরে যাই। দ্বন্দ্ব সমাস 1 নম্বর। দ্বন্দ্ব সমাসে কি পূর্বপদ উত্তরপদ দুটোর অর্থই প্রাধান্য পেয়েছে। তারপরে কি ছিল? দ্বন্দ্বর পরে ছিল তৎপুরুষ, না কর্মধারয় ছিল, কর্মধারয়তে কি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তৎপুরুষ 3 নম্বর ছিল। তৎপুরুষ সমাসেও পরের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ। এটা হলো বহুব্রীহি, এখানে না পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, না উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে, সম্পূর্ণ একটি নতুন পদ তার অর্থ প্রাধান্য পাবে। এটি হলো এই সমাসের বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, বহু হয়েছে ব্রীহি যার, বহুব্রীহি। বিনা পানিতে যার, একদম প্রথম দিকে, একদম প্রথম দিকে আমরা যে উদাহরণটি দিয়ে সমাস শুরু করেছিলাম সেই উদাহরণই আবার এখানে আমি লিখলাম। বিনা পানিতে যার, বিনা পানি, সরস্বতী, যে কেউ বিনা হাতে নিয়ে থাকলেই তাকে আমি বিনা পানি বলবো না, দেবী সরস্বতীকেই বিনা পানি বলা হবে। পিত অম্বর যার, পিতাম্বর, অম্বর কথার অর্থ হলো ড্রেস, আবার অম্বর মানে আকাশও হয়, তাহলে পিত কথার অর্থ হলো ইয়েলো, হলুদ রঙের, যে রঙে আমি লিখছি এখানে, তাহলে হলুদ রঙের পোশাক যিনি পরিধান করেন অর্থাৎ পিতাম্বর। পিতাম্বর বলতে কাকে বোঝানো হয়? শ্রীকৃষ্ণকে বোঝানো হয়। তাহলে বহু হয়েছে ব্রীহি যার, বহুব্রীহি অর্থাৎ ভূস্বামী, বিনা পানিতে যার, বিনা পানি অর্থাৎ দেবী সরস্বতী, পিত অম্বর যার, পিতাম্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে তাই যে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, বরং স্বতন্ত্র একটি অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। এরপরে আসছে
বিশালক্ষী যার, বিশালাক্ষ, পুরুষ হলে বিশালাক্ষ, স্ত্রী হলে হবে বিশালাক্ষী। বজ্র পানিতে যার, এই পানি কিন্তু আবার আসছে, পানি আবার আসছে মানে এই পানি মানে হাত, যেটা বিনা পানির পানি ছিল, বজ্র পানির পানিও তাই। বজ্র পানিকে ইন্দ্র, ইন্দ্র বজ্র ধারণ করেন না হাতে, তাই তাকে বজ্রপানি বলা হয়। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ, বিষ্ণু হলেন পদ্মনাভ। মিনের ন্যায় অক্ষি যার, মীনাক্ষী, মিন কথার অর্থ হলো ফিশ, মাছ, মাছের মতন যার চোখ তাকে বলা হয় মীনাক্ষী। নেই হায়া যার, বেহায়া। নেই বোধ যার, নির্বোধ। হিংসার সহিত বর্তমান সহিংস। একটু নেই হায়া যার, নেই বোধ যার, এই দুটো ভালো করে লক্ষ্য করুন। আমি একটি উদাহরণ আবার এদিকে লিখছি। নয় অভিজ্ঞ সমান সমান অনভিজ্ঞ। আচ্ছা, এইটার এইটার আর ওইটার মধ্যে, অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানে আছে নেই হায়াজার, এখানে হচ্ছে নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ। তাহলে এরকম থাকলে, নেই থাকলে ধরে নেবেন যে সেটা অবশ্যই হবে বহুব্রীহি, আর নয় থাকলে সেটা হবে তৎপুরুষ। হ্যাঁ, সেটা কিন্তু বহুব্রীহি হবে না, এটাও হচ্ছে নং বহুব্রীহি বা না বহুব্রীহি আমরা বলতে পারি। হিংসার সহিত বর্তমান সহিংস। তাহলে এখানে কি দেখলাম আমরা আরো কিছু উদাহরণে, বিশালক্ষী যার, বিশালাক্ষী বা বিশালাক্ষ, স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে শব্দ দুটি আলাদা হয়ে যাবে। বজ্র পানিতে যার, বজ্রপানি, তারপরে আসছে নেই হায়া যার, বেহায়া, নেই বোধ যার, নির্বোধ, এবং হিংসার সহিত বর্তমান অর্থাৎ সহিংস, এরা সবাই বহুব্রীহি সমাস। লজ্জার সহিত বর্তমান সলজ্জ, এটিও বহুব্রীহি সমাস। পঞ্চ আনন যার, পঞ্চানন, মহাদেবকে বলা হয়। হাতে হাতে যে যুদ্ধ, এটা খুব ভালো করে জানতে হবে। ব্যতিহার, ব্যতিহার শব্দটা কিন্তু আমরা কারক পড়তে গিয়ে একাধিকবার পড়েছি। ব্যতিহার মানে পারস্পরিকতা বোঝায় যাকে, তাকে ব্যতিহার বলা হয়। তাহলে হাতে হাতে যে যুদ্ধ, দুটো হাত, দুজনের হাতে হাতে যুদ্ধ হচ্ছে, পারস্পরিকতা বোঝাচ্ছে, তাই এটি ব্যতিহার। কানে কানে যে পরামর্শ, কানাকানি। পরস্পর কেশ আকর্ষণ করে যে লড়াই, চুলোচুলি, এটিও ব্যতিহার সমাস। পরস্পরকে গাল দিয়ে যে লড়াই, গালাগালি, এটিও ব্যতিহার সমাস। এই চার ক্ষেত্রে আমরা দুটো পরস্পর, দুটো একই পদ কিন্তু ভিন্ন ব্যক্তির, সেটা নিয়ে কোনো একটা পারস্পরিকতা বোঝাচ্ছে, তাই এটি হলো ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। তাহলে আমরা লজ্জার সহিত বর্তমান সলজ্জ, পঞ্চ আনন যার, পঞ্চানন মহাদেব, এবং ব্যতিহার সম্পর্কে পড়লাম। এবার চলে আসছে প্রশ্ন। আমি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, যতটা আমাদের পড়া হয়েছে আমি সময় দেব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তারপরে আমি কয়েক সেকেন্ড পর উত্তরটি বলে দেব। প্রথম প্রশ্ন, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ কি? অপশন: সম্মেলন, সমাসীন, ধারণা, সংক্ষিপ্তকরণ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সংক্ষিপ্তকরণ। পরেরটায় চলে যাই। প্রশ্ন নম্বর 2, সমাসের ক্ষেত্রে সন্নিহিত পদগুলির মধ্যে প্রয়োজন কি প্রয়োজন? সৌন্দর্য প্রয়োজন, প্রচলন প্রয়োজন, অর্থ ও ধারণাগত সম্পর্ক প্রয়োজন, নাকি সম্পূর্ণ সম্পর্ক প্রয়োজন? সঠিক উত্তর হবে অর্থ ও ধারণাগত সম্পর্ক প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, আমরা, এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্যটি হলো। অপশনস: আমি, তুমি ও সে, সে ও ওরা, এখানে একটা স্পেস হবে, হ্যাঁ, সে ও ওরা, আমি ও তারা, সে ও আমি, ও প্রত্যেকটি ওয়ে স্পেস হবে। তাহলে আমি, তুমি ও সে, সে ও ওরা হলে কি হবে? সে ও ওরা হলে হবে তারা। আমি ও তারা, সে ও আমি, এগুলো হবে না। তাহলে সুতরাং সঠিক উত্তর হবে এটি, আমি, তুমি ও সে, এটি হবে যথার্থ ব্যাস বাক্য। তাই আমি, তুমি ও সে মিলে হচ্ছে আমরা। আচ্ছা, বলতে পারবেন এটি কোন ধরনের সমাস? এটি ছিল দ্বন্দ্ব সমাস, তাই না? আর কি দ্বন্দ্ব ছিল? তিনটে পদ এক শেষে গিয়ে এক হয়ে গেল, তাহলে এটা এক শেষ দ্বন্দ্বের একটি উদাহরণ ছিল।
পরেরটায় চলে যাই। যে ধরনের পদ যোগে কর্মধারয় সমাস হয় না, হয় না কোনটা? বিশেষণ ও বিশেষ্য যোগে, বিশেষ্য ও বিশেষ্য যোগে, বিশেষ্য ও সর্বনাম যোগে, বিশেষণ ও বিশেষণ যোগে। কোনটাতে হয় না সেটা বলা হচ্ছে। তাহলে উত্তর হবে বিশেষ্য ও সর্বনাম যোগে কখনোই হবে না কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, কর্মধারয় সমাসে পূর্বপদটি উত্তরপদ বা পরপদের পূর্বপদটি কি হবে? বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়ার মতো কাজ করে, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে বিশেষণ স্থানীয়। অবশ্যই পূর্বপদটি বিশেষণ হবে। বলেছি যদি দুটোই বিশেষ্য থাকে তাহলে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। যদি দুটোই বিশেষণ থাকে তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ। কিন্তু যদি একটি বিশেষ্য এবং একটি বিশেষণ থাকে তাহলে শুরুটা অর্থাৎ পূর্বপদ অবশ্যই বিশেষণ হবে। তাহলে সঠিক উত্তর বিশেষণ স্থানীয়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনের ফলে কি হয়? সমাস, কারক, সন্ধি নাকি প্রত্যয়? সন্ধি তো হবেই না, কারণ সন্ধিতে কখনোই পদের মিলন হয় না, সন্ধিতে হয় ধ্বনির মিলন। প্রত্যয়ও তাই হবে না। প্রত্যয় কি হয়? ওই কৃত প্রত্যয়, তারপরে তদ্ধিত প্রত্যয় এগুলো থাকে, এখানে পদ থাকে না। কারকও হবে না, কারকে মিলনের কোনো ব্যাপারই নেই, সুতরাং কারক হবে না। তাহলে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর অবশ্যই হলো সমাস। পরবর্তী প্রশ্ন, এটা খুব সহজ ছিল প্রশ্নটা। পরবর্তী ধ্বনির মিলনকে বলা হয়, আগেই বললাম, কি বলা হয়? সন্ধি। আচ্ছা, পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে কি হয়? পূর্বপদের অর্থই প্রধান, ভিন্ন অর্থের দোতনা পাওয়া যায়, পরপদের অর্থই প্রধান, উভয় পদের অর্থই প্রধান। সঠিক উত্তর কি হবে? উভয় পদের অর্থই প্রধান কোন সমাসে ছিল? দ্বন্দ্ব সমাসে ছিল। আচ্ছা, ভিন্ন অর্থ, টোটালি পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা কোন সমাসে ছিল? বহুব্রীহি। তারপরে কি? পূর্বপদের অর্থ প্রধান। আমরা এখনো পর্যন্ত যেই কটা সমাস পড়েছি চারটে, তার মধ্যে কোনোটাতেই আমরা দেখিনি যে পূর্বপদের অর্থে প্রধান পাচ্ছে বা প্রাধান্য পাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে পরপদের অর্থই প্রধান। এটি হলো দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 9, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে কি বলে? পূর্বপদ, সমস্ত পদ, পরপদ নাকি সমস্যমান পদ? একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি তৈরি হয়, তাহলে সঠিক উত্তর কি হবে? সমস্ত পদ, বা এর আরেকটি নাম হলো সমাসবদ্ধ পদ। পরবর্তী প্রশ্নে চলে যাই। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদেরকে কি বলে? যেসব পদের সমন্বয়ে, অর্থাৎ এখানে সবগুলোকে একসাথে বলা হচ্ছে না, আলাদা আলাদা পদগুলোকে কি বলা হয়? পূর্বপদ, সমস্ত পদ, পরপদ নাকি সমস্যমান পদ? সঠিক উত্তর হবে সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যেই থাকে পূর্বপদ এবং পরপদ, সবটা জুড়ে হয় সমস্ত পদ, কিন্তু যেসব পদের সমন্বয় ঘটানো হয় তাদেরকে বলা হয় সমস্যমান পদ। আচ্ছা, প্রশ্ন নম্বর 11, সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি পরে বা শেষে বসে তাকে কি বলা হয়? পূর্বপদ, সমস্ত পদ, পরপদ নাকি ব্যাস বাক্য? সঠিক উত্তর হবে পরপদ। নেক্সট কোশ্চেন, কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদ কোনটি? উপমেয় মানে কি আমরা জানি, যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়। তাহলে কথা অমৃতের ন্যায়, আমি কাকে তুলনা করছি? কথাকে তুলনা করছি, তাহলে সঠিক উত্তর হলো কথা। পরবর্তী প্রশ্ন, কোন উপমায় যার সঙ্গে তুলনা করা হয় তা হলো উপমান, উপমিত, উপমেয়, সাধারণ ধর্ম?
যার সঙ্গে তুলনা করছি আমি, সে কি হবে? সেটি হবে উপমান। তারপরের প্রশ্ন চলে যাই, শিশুর শরীর কুসুমের মতো কোমল। তাহলে এই বাক্যে কোমল কি? শিশুর শরীর কুসুমের মতো কোমল, কাকে তুলনা করছি আমি? শিশুর শরীরকে তুলনা করছি। কার সঙ্গে তুলনা করছি? কুসুমের সঙ্গে। কুসুমের কোন ধর্মের সঙ্গে তুলনা করছি? কোমল, সফট। তাহলে কোমল হলো উপমান, উপমেয়, উপমিত নাকি সাধারণ ধর্ম? এটি হলো কুসুমের সাধারণ ধর্ম। এটি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উভয় পদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, তৎপুরুষ। বহুব্রীহিতে পূর্বপদ উত্তরপদ কোনটিরই অর্থ প্রাধান্য পায় না। তৎপুরুষে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। তাহলে সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাস। প্রশ্ন নম্বর 16, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। রেখাঙ্কিত পদটি অর্থাৎ চাঁদ বদনী, এটি কর্মধারয় তো অবশ্যই, কারণ আমরা অপশনে দেখতেই পাচ্ছি সবগুলোতেই কর্মধারয় আছে, তবে ঠিক কোন কর্মধারয় সেটা আমাদের দেখতে হবে। উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয় নাকি মধ্যপদলোপী কর্মধারয়? এখানে চাঁদ বদনী একে একটু ভেঙে দেখি আমরা কি আসে। চাঁদ বদনীকে ভাঙলে আসে চাঁদের ন্যায় বদন যার, হয়ে যাচ্ছে চাঁদ বদনী। তাহলে আমরা এখানে কি দেখছি? চাঁদ আছে, চাঁদটি কি? চাঁদ হচ্ছে আমি যার সঙ্গে তুলনা করছি সে, এবং তার সঙ্গে কার তুলনা করছে? বদন, অর্থাৎ উপমিত আছে, উপমেয় আছে। উপমান, চাঁদের হচ্ছে উপমান, বদন হচ্ছে উপমেয় বা উপমিত, কিন্তু সাধারণ ধর্ম নেই। তাহলে এটি কোন ধরনের সমাস হবে? উপমান, রূপক, উপমিত না মধ্যপদলোপী? তাহলে রূপক তো একেবারেই হবে না, কারণ এখানে রূপ নেই। মধ্যপদলোপীও হবে না, কারণ এখানে কোনো ব্যাখ্যামূলক মধ্যপদ নেই। তাহলে কি হবে? এখানে উপমান বা উপমিতর মধ্যে একটা হবে। তাহলে সঠিক উত্তর হবে উপমান কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদ্মটিকে যুক্ত করা হয় সম্বোধন সূচক অব্যয় দ্বারা, সংযোজক অব্যয় দ্বারা, বৈকল্পিক অব্যয় দ্বারা, নিত্য সম্বন্ধী সর্বনাম দ্বারা। আচ্ছা, সম্বোধন সূচক অব্যয় কি? সম্বোধন করা অর্থাৎ ডাকা, ও হে, হে, ওরে, কিরে, বাছা, এগুলো হলো সম্বোধন সূচক অব্যয়। সুতরাং এগুলোর কোনো স্থানই নেই দ্বন্দ্ব সমাসে। বৈকল্পিকে আসি। বৈকল্পিক মানে বিকল্প বোঝায়, অর, অথবা, বা, এগুলো হচ্ছে বৈকল্পিক। নিত্য সম্বন্ধীয় সর্বনাম, এটাও কোনোভাবে হবে না, তাহলে উত্তর হবে সংযোজক অব্যয়। তাহলে বৈকল্পিক অব্যয় কিন্তু সংযোজক অব্যয়ের একটি ভাগ, কিন্তু এখানে যেহেতু শুধু বৈকল্পিক অব্যয় রয়েছে, তো সুতরাং এটা তো শুধুমাত্র বৈকল্পিক নয়, সংযোজক অব্যয় সবকিছু দিয়েই দ্বন্দ্ব সমাস যুক্ত হতে পারে। তাই জন্য সঠিক উত্তর হবে সংযোজক অব্যয় দ্বারা। তারপরে আসছে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হলে তাকে বলে রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। অভেদ কল্পনা করা হচ্ছে উপমান এবং উপমেয়বাচক পদের মধ্যে। সঠিক উত্তর কি হবে? রূপক কর্মধারয়। প্রশ্ন নম্বর 19, নিচের কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়? আচ্ছা, এই প্রত্যেকটাকে একটু ভাঙি আমরা, না ভাঙলে বুঝতে পারবো না। দয়া, মায়া, তাহলে কি আসবে আমাদের ভাঙলে, অর্থাৎ ব্যাস বাক্য করলে? দয়া ও মায়া। দয়া আর মায়ার মধ্যে বেসিক্যালি খুব একটা ডিফারেন্স নেই। হাট বাজার, হাট ও বাজার, হাট এবং বাজারের মধ্যেও বেসিক্যালি খুব একটা ডিফারেন্স নেই। সুতরাং তারা সমার্থক বা প্রায় সমার্থক। কথা ও বার্তা, এদের মধ্যেও ডিফারেন্স নেই। কথা ও বার্তা এরাও সমার্থক বা প্রায় সমার্থক হবে। ভালো ও মন্দ, ভালো অর্থাৎ গুড, তার অপোজিট হচ্ছে
মন্দ অর্থাৎ ব্যাড। তাহলে এরা সম্পূর্ণ অপোজিট অর্থাৎ বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে এই ক্ষেত্রে বলেছে কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়। তাহলে সঠিক উত্তর হবে ভালো মন্দ। আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।